তোরা যেন এখন কোনো ভয়ঙ্কর বিপদের মোড়ে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ বাতাসেও একটা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে চারপাশের রাস্তায়। তোরা একবার শিহাবের দিকে তাকায়, চোখে মৃদু আশার ঝিলিক, যেন সেখানে একটু নিরাপত্তা খুঁজে পায়। কিন্তু পর মুহূর্তেই দৃষ্টি ঘুরে যায় রৌদ্রের দিকে, যার চোখে অজানার ঝড়তম বন্ধ করে দেওয়ার মতো তীব্রতা। দুই দিকেই পথ, কিন্তু কোনো দিকেই মুক্তি নেই। তোরা নিঃশ্বাস নিতে চায়, কিন্তু বুকের ভেতর ভার জমে গেছে। মনে হচ্ছে এক ভুল পদক্ষেপেই সব শেষ হয়ে যাবে। রৌদ্র চোখ মুখ শক্ত করে এগিয়ে এলো। মুখে কোনো কথা নেই, শুধু একরাশ তীব্রতা জমে আছে তার দৃষ্টিতে। রৌদ্র তোরার এক হাত শক্ত করে ধরে টান দিল, যেন কোনো সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। তোরা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র তাকে টেনে নিতেই শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই শিহাব এগিয়ে এসে তোরার অন্য হাতটা ধরে ফেললো। তার চোখে দৃঢ়তা, মুখে চাপা রাগ, কণ্ঠ গম্ভীর আর ভারী হয়ে উঠল। তোরাকে আমি নিয়ে যাব, তোরা আমার সাথেই যাবে। রৌদ্র এক পলক শিহাবের দিকে তাকালো, চোখে ক্রোধ, তবু ঠোঁট নিঃশব্দ। কিছু না বলেই আবার তোরার হাত ধরে টান দিল, যেন নিজের অধিকারের প্রমাণ দিতে চাইছে। শিহাব এবার আর চুপ রইল না। সে আরো জোরে তোরার হাত চেপে ধরে কঠিন স্বরে বলল, শুনতে পাননি আমি কি বলেছি? তোরা আমার সাথে যাবে। তোরা বলো, তুমি কার সাথে যাবে? পরিস্থিতি এক মুহূর্তে ভারী হয়ে উঠল। বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তোরার চোখে পানি এসে জমল, গলা শুকিয়ে গেল। সে একবারও ঢোক গিলে কাপা গলায় বলল, আমি শিহাবের সাথে যাব। রৌদ্র ভাইয়া, আমাকে ছেড়ে দিন, আমি যাব না আপনার সাথে। রৌদ্রের হাত নিস্তব্ধ হয়ে গেল, মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল, চোখের ভেতর একটা দহন চলে উঠল, যেন এক মুহূর্তে সব ভেঙে চুরমার করে দিবে। মুহূর্তের মধ্যে রৌদ্রের চোখে আগুন চলে উঠল। এক ঝটকায় নিচের সমস্ত শক্তি দিয়ে তোরাকে টেনে একদম কাছে এনে গাল চেপে ধরে বলল, হাউ সুইটার, তোর কি মনে হয় তোকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই জঙ্গলি শিহাবের হাতে তুলে দেওয়ার জন্য? শোন, আমি তোর ভাতার হব, এই শিহাব না। কথাটা বলেই রৌদ্র আবার শিহাবের দিকে তাকালো। চোখে দাও দাও করে জ্বলছে ক্রোধ, ঠোঁটের কোণে টান, বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। চারপাশের বাতাস ভারী হয়ে গেছে। তোরা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শরীর কাঁপছে, চোখে ভয় আর অবিশ্বাসের মিশ্র চাপ। রৌদ্র শিহাবের দিকে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, তার কণ্ঠের গভীরতা যেন মাটির ভেতর কাঁপন তোলে। শিহাব শোন, তোর সঙ্গে আমি ঝামেলা করতে চাই না, কিন্তু তোর জন্য ভালো হবে তুই তোরার কথা ভুলে যা। আমার এই প্রাণ থাকতে তোরাকে তুই কোনোদিন পাবি না, এমনকি পৃথিবী ধ্বংস হয়ে গেলেও না। মুহূর্তের মধ্যে শিহাবের চোখেও আগুন জ্বলে উঠল, মুখ শক্ত হয়ে গেল, বুকের ভেতর রাগের ঢেউ তীব্রভাবে ওঠানামা করছে। নিজেকে আর সামলাতে পারল না সে। এক ঝটকায় রৌদ্রের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। শিহাব গর্জে উঠল, বলল, তোরা শুধু আমার তোরার সঙ্গে বিয়ের কথা ছিল। তুই জোর করে তোরাকে তুলে এনে আটকে রাখছিস। তোরাও আমার সাথেই যেতে চায়। তুই কি করবি আমি দেখতে চাই, কিন্তু এই কথা শুনে রাখ, এই মুহূর্তে আমি তোরাকে নিয়ে যাবই। রৌদ্র রাগে চোখ লাল হয়ে উঠল। এক ঝটকায় সেও শিহাবের কলার শক্ত করে চেপে ধরলো, চোখে আগুন, গলায় রাগের ছাপ। রৌদ্র চিবুক শক্ত করে দাঁত কিরমির করে বলল, তোর ভাগ্য ভালো যে আমি তোকে কিছু করিনি, না হলে দেখতাম আব্রাহাম। রৌদ্র খানের শার্টের কলার ধরে রাখার সাহস তোর কোথা থেকে আসে? শিহাবের চোখেও আগুন জ্বলছে। রৌদ্রের দিকে ঝাপটে তাকিয়ে দাঁত কিরমির করে সেও চিবুক শক্ত করে বলল, তাই তুই কি করবি আমায় আমি দেখতে চাই। দুজনের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই মারামারি শুরু হয়ে গেল, যেন দুজন সিনেমার শুটিং করছে। তোরা এই দৃশ্য দেখে আরো ভয় পেয়ে গিয়ে এসে দুজনের দিকে চিৎকার করতে লাগলো, কি হচ্ছে কি আপনাদের, সমস্যা কি, কেন এইভাবে রাস্তায় মারামারি করছেন? কিন্তু তোরার কোনো কথাই দুজনের কানে পড়লো না, যে যত পারছে মারছে। তোরা বারবার থামানোর জন্য বলছে, কিন্তু কেউ থামছে না। এদিকে শিহাব রৌদ্রের সাথে তুলনা করলে একটু বেশি মার খাচ্ছে, শক্তি কমে আসছে। এক মুহূর্তে শিহাবের শক্তি ফুরিয়ে আসে, আর সেই সুযোগে রৌদ্র তাকে ইচ্ছে মতো মারতে থাকে। শিহাবের নাক মুখ ফেটে রক্ত ঝরছে। তোরা আশেপাশে তাকালো, কিন্তু দূরে কোথাও মানুষ নেই। একাকী এই রাস্তায় দুজনের তীব্র সংঘর্ষ চলছে। তোরা চিৎকার করা শুরু করলো, তার সেই চিৎকারে আশেপাশের কিছু মানুষ ছুটে এলো। অনেক কষ্টে তারা রৌদ্রের হাত থেকে শিহাবকে বাঁচালো। শিহাবের অবস্থা তখন খুব খারাপ, রৌদ্রের ঘুষিতে মুখ ফেটে রক্তে ভেসে যাচ্ছে। এখনই হসপিটালে না নিলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শিহাবের অবস্থা দেখে তোরা তাড়াতাড়ি তার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু কয়েক পা এগোতেই মুহূর্তের মধ্যে রৌদ্র এসে কোনো কথা না বলেই তোরাকে পাজা কোলা তুলে কাঁধে নিয়ে নিল। তোরা রাগেও আতঙ্কে রৌদ্রের পিঠে আঘাত করতে করতে চিৎকার করে বলল, ছাড় বলছি আমায়, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, তুই একটা খারাপ মানুষ, তুই মানুষ না অমানুষ।
তোর মনে কোনো মায়া নাই, তুই অনেক খারাপ, তোকে আমি ঘৃণা করব আজীবন। যতই তুই আমাকে নিয়ে যাস, তুই আমার দেহ হয়তো পাবি, কিন্তু প্রাণ থাকতে কোনোদিন তুই আমার মন পাবি না। রুদ্র কোনো কথা না বলে তোরাকে জোর করে গাড়িতে তুলে গাড়ি নিয়ে ছুটে গেল। পেছনে পড়ে রইল শিহাবের রক্তে ভেজা শরীর। আশেপাশের লোকজন দ্রুত শিহাবকে হসপিটালে নিয়ে গেল। শিহাবের ফোন পেয়ে তাড়াতাড়ি তার বাবা মাকে কল করা হলো। ছেলের এত বড় ঘটনার খবর পেয়ে শিহাবের বাবা মা পাগলের মতো হসপিটালে ছুটে এলো। খানবাড়িতে সবাই এখন নীরব, আগের মতো কেউ কারোর সঙ্গে কথা বলছে না। প্রত্যেকেই যেন হাজারো চিন্তায় আটকে গেছে। আনোয়ার খান হলে বসে খবরের কাগজ পড়ছিলেন, হঠাৎ ফোন বেজে উঠল। আনোয়ার খান ফোন নিয়ে দেখতে পেল শিহাবের বাবা কল দিয়েছেন। তিনি খানিক চমকে গেলেন। এই মুহূর্তে শিহাবের বাবা ফোন করায় ভাবলেন কোনো সমস্যা হলো নাকি। আনোয়ার খান দ্রুত কল রিসিভ করলেন। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শিহাবের বাবার রাগগ্রস্ত কণ্ঠ কানে এলো। আনোয়ার খান, আপনার ছেলের করা কাজের ফল আপনার ছেলেকে ভোগ করতে হবে। এতদিন চুপ করেছিলাম, কিছু বলেনি, কিন্তু আজ যা করেছে তা সীমা অতিক্রম করেছে। আপনার ছেলেকে আমি ছাড়বো না। আনোয়ার খান ফোনের ওপাশে উত্তেজিত কণ্ঠ শুনে কাঁপতে কাঁপতেই বললেন, কি হয়েছে? শিহাব ঠিক আছে তো? আর রৌদ্র কি করেছে? শিহাবের বাবা আনোয়ার খানের কাছে সব খুলে বললেন। সব কথা শুনে আনোয়ার খানের হাত থেকে ফোনটা পড়ে গেল। বুকে তীব্র ব্যথা শুরু হলো। বুকে হাত দিয়ে ধপ করে তিনি ফ্লোরে পড়ে গেলেন। রৌশনী খান যিনি সিঁড়ি দিয়ে নামছিলেন, মুহূর্তের মধ্যে আনোয়ার খানের দিকে চোখ গেল। তিনি তাড়াতাড়ি দৌড়ে এসে ধরে বললেন, একে আপনার কি হয়েছে? এইভাবে বসে আছেন কেন? আনোয়ার খান বড় বড় শ্বাস নিতে লাগলেন। আনোয়ার খানের অবস্থা দেখে রৌশনী খান চিৎকার করতে লাগলেন। বাড়ির সকলেই চিৎকার শুনে একে একে বেরিয়ে এলেন। আনোয়ার খানের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। আর আর সে কান্না শুরু করে দিল। আনোয়ার খানের বুকে হাত রেখে বলল, চাচা তোমার কি বুকে ব্যথা করছে? কষ্ট হচ্ছে? আনোয়ার খান শ্বাস নিতে নিতে সব ঘটনা খুলে বললেন, যা শুনে সকলের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আনোয়ার খানের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সবাই তাকে ধরে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেল। হসপিটাল কেবিনে আনোয়ার খানের পাশে সবাই বসে আছে। প্রত্যেকের মুখে চিন্তার ছাপ, কষ্টের ছাপ। আর সে কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। মুহূর্তে আশিক খান চোখ মুখ শক্ত করে আয়ানের দিকে লক্ষ্য করে বললেন, আয়ান, তুই তো ভালো মানুষ, জিনিস যারা লোককে খুঁজে বের করে দেয়, তাদের সাথে তুই দেখা করতে পারবি? হ্যাঁ, কিন্তু কেন চাচা? আশিক খান কণ্ঠে রাগ আর অস্থিরতায় বললেন, অনেক হয়েছে, আর চুপ করে থাকা যাবে না। রৌদ্র এবার খুব জোর বেড়েছে। শিহাব কেমন মেরেছে যে এখন আনোয়ার খানও তার চিন্তায় হাসপাতালে। আমরা আর বসে থেকে দেখবো না। যেভাবেই হোক রৌদ্র আর তোরাকে খুঁজে বের করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আয়ানু ভাবলো চাচা ঠিক কথাই বলেছে, এখন আর সময় নষ্ট করার টাইম নেই। রৌদ্রের বদমাইশি এবার অতিরিক্ত হয়ে গেছে। আনোয়ার খানের অবস্থা, শিহাবের চরমাঘাত, সব কথা মিলে এখন সকলে এগিয়ে না এলে পরিস্থিতি আরো ভয়ানক দিকে পা বাড়াবে। এইদিকে রৌদ্র তোরাকে নিয়ে সোজা একটা পাহাড়ি জঙ্গলে প্রবেশ করলো। জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। তোরা চারপাশে তাকিয়ে ভয় পেল। জঙ্গলটা এতই ভয়ানক, হালকা অন্ধকার ও ঘন, যে একবার দেখলে যে কেউ কাঁপতে শুরু করবে। গাছপালার ছায়া, হঠাৎ হাওয়ার শব্দ, দূরে দূরে অচেনা আওয়াজ, সব মিলে তোরার মনে ভয়, অসহায়তার অনুভূতি আরো বেড়ে গেল। সে চেষ্টা করলো রৌদ্রের দিকে তাকাতে, কিন্তু রৌদ্রের চোখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি, যা তোরাকে আরো ভয় দেখাচ্ছে। রৌদ্র সোজা তোরাকে নিয়ে একটা ভবনের সামনে চলে আসলো। গাড়ি থামিয়ে কোনো কথা ছাড়াই তোরাকে পাজা কোলে তুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে এসে দেখে কাজী বসে আছে। রৌদ্র তখনই তার গার্ডদের মেসেজ দিয়ে নির্দেশ দিয়েছে কাজীকে এনে রাখতে। রৌদ্র তোরাকে নিয়ে কাজীর সামনে এসে বলল, এই কাজী, ফার্স্ট বিয়ে পড়ান, আমার বংশধর আসতে দেরি হয়ে যাচ্ছে। তোরা রৌদ্রের কথা শুনে কাজীর দিকে চোখ কপালে ভাঁজ করে বলল, কাজী ভাই, এই মানুষটার হাত থেকে আমাকে বাঁচান, না হলে আমি নিজের এমন বিয়ে হবে না। মুহূর্তে রৌদ্র তোরার দিকে চোখ পাকিয়ে তাকালো। আর তোরা সঙ্গে সঙ্গে চট করে বলল, তাকাস কেন? তোর মতো নষ্ট নোংরা পুরুষকে আমি বিয়ে করব না। এত জোর কেন করছিস? জানোয়ারের বাচ্চা। আচ্ছা রৌদ্র, কুকুরের বাচ্চা, হরিণের শ্বশুরমশাই, ব্যাঙের নানুর ভাই, সদ্য তুই আমাকে কেন বিয়ে করতে চাইছিস? ভালোবেসে নাকি নিজের চাহিদার জন্য? কথাটা বলতেই তোরার বুক কেঁপে উঠল। রৌদ্র যতই খারাপ হোক না কেন, এই মুহূর্তে তোরাকে শক্ত থাকতে হবে, দুর্বল হলে চলবে না, না হলে তার জীবন চিরদিনের জন্য এই নির্মম রৌদ্রের সঙ্গে জড়িয়ে যাবে। রৌদ্র তোরার এমন কথায় ঠোঁটে এক চিলতে মুচকি হাসি টেনে তোরার দিকে এগিয়ে এসে বলল, জানেমান, বিশ্বাস কর, তোকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাকে ঠিক কি বলে আমি জানি না। শুধু এইটুকু জানি, আমার এই জীবনে তোকে আমি চাই, শুধু তোকেই। মুহূর্তে তোরার মুখে একটুখানি হাসি ফুটে উঠলো, যে হাসির মানে তোরা ছাড়া আর কেউ জানে না। তোরা রৌদ্রের চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল,
ওকে, আমি আপনাকে বিয়ে করব, তবে আমার একটা শর্ত আছে, সেটা আপনাকে মানতেই হবে। মুহূর্তেই রৌদ্রের ঠোঁটে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। বুকে হাত রেখে গলা একটু টেনে গভীর স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আমার চেয়ারে মন রাজি হয়েছে। তাহলে বল, কি করতে হবে আমাকে? আমি তোর জন্য আমার জান ছাড়া সব কিছু করতে পারবো। জান দিতে পারবো না, কারণ নিজের ইচ্ছায় জান দেওয়া পাপ। জীবন অনেক পাপ করেছে, কিন্তু এই পাপটাকে আমি সবচেয়ে সম্মানের মনে করি, তাই এটা করতে চাই না। বল আমার জানে বোন, কি করতে হবে আমাকে? তোরা কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রুদ্রকে বলে ফেললো তার সেই শর্তটা। আর তোরার মুখ থেকে পুরো কথাগুলো শোনার পর রুদ্রের চোখ যেন কপালে উঠে গেল। মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বিস্ময়ের সঙ্গে মিশে গেল হালকা আতঙ্ক। তার ঠোঁটের হাসিটা যেন কোথায় হারিয়ে গেল এক নিমিষে। চোখের দৃষ্টিতে ফুটে উঠল একরাশ অবিশ্বাস। বাচ্চাদের মতো মুখে অবাক ভাব, যেন কেউ হঠাৎ প্রিয় খেলনাটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। কারণ তোরা বলেছে। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।